নমস্কার, আপনারা দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই সংবাদ শিরোনাম। প্রতিটি গ্রামকে এবার থেকে 1 কোটি টাকা বিতরণ, বড় প্রতিশ্রুতি অমিত শাহর। চাকরিহারা শিক্ষকদের স্কুলে ফেরার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। আমি থাকতে চাকরি যাবে না, আশ্বাস মমতার। যারা পাথর ছুড়বে তাদের বুকের ওপর দিয়ে রামনবমীর মিছিল বার করব, আই এম এ ম্যাড হিন্দু। মমতার মঞ্চে চাকরিহারাদের নয়া সিদ্ধান্ত ঘোষণা, পরবর্তী পদক্ষেপ। বৈঠকে যোগ দেওয়াই কি চাকরিহারাদের যোগ্যতার মাপকাঠি? কেউ প্রকৃত নয়, দাবি শুভেন্দুর। ডাইনি হাতে ছেলে দিলে কি বাঁচবে? মমতার চাকরি বৈঠকে কড়া ভাষায় আক্রমণ দিলীপের। 2 মাসের মধ্যে চাকরি নিশ্চিত, সার্ভিস ব্রেক হবে না। যোগ্য কর্মহীনদের নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বাংলায় এবার পদ্ম ফুটবে, দাবি অমিত শাহর। 26-এর নির্বাচন নিয়ে পাল্টা মন্তব্য সুদীপের, বললেন এবার আসছি বিস্তারিত খবরে। ছত্তিশগড়ে গিয়ে বড় ঘোষণা করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দান্তেওয়াড়ায় এক অনুষ্ঠানে অমিত শাহ ঘোষণা করলেন ছত্তিশগড়ের নকশাল মুক্ত প্রতিটি গ্রামকে উন্নয়ন তহবিলে 1 কোটি টাকা দেওয়া হবে। নকশালদের আত্মসমর্পণে সক্রিয় অবদান রাখা গ্রামগুলিকে এই তহবিল পুরস্কার হিসাবে দেবে কেন্দ্র। 2026 সালে 31শে মার্চের মধ্যে দেশকে সম্পূর্ণ নকশাল মুক্ত করার লক্ষ্যমাত্রা স্থির করেছেন অমিত শাহ। সেই লক্ষ্যে এগোতে গ্রাম পিছু 1 কোটি টাকা পুরস্কারের কথা ঘোষণা করেছেন তিনি। আত্মসমর্পণকারী নকশালদের পুনর্বাসন ও বিকাশই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। এছাড়াও ওই অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে 2026 সাল থেকে বাস্তার পান্ডুম উৎসব জাতীয় স্বীকৃতি পাবে। এই উৎসবে অংশ নেবেন দেশের বিভিন্ন প্রান্তের আদিবাসী শিল্পীরা। আদিবাসী ভাষা, গান এবং সংস্কৃতি রক্ষা করার আহ্বানও জানিয়েছেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আদিবাসী ভাষা, সঙ্গীত এবং রীতিনীতি সংরক্ষণের গুরুত্বের উপর জোর দিয়ে বললেন যে এগুলি ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। ভাষণকালে শাহ আদিবাসী দেবতাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং আদিবাসী অধিকারের জন্য লড়াই করা মহারাজা প্রবীর চন্দ্র ভঞ্জদেওকে স্মরণ করেন। তিনি সামাজিক ন্যায় বিচারের নেতা বাবু জগজ্জীবন রামের জন্মবার্ষিকীতেও তার প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন। তেন্দু পাতা সংগ্রহকারীদের নতুন দরে টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতি বস্তা 500 টাকা। টাকা সরাসরি পৌঁছে যাবে আদিবাসীদের ব্যাংক অ্যাকাউন্টে। অমিত শাহ জানান, ছত্তিশগড়ে তৈরি ধাতব শিল্প, টেরাকোটা এবং কাঠের হস্তশিল্পকে ভোকাল ফর লোকাল প্রকল্পের আওতায় এনে আরও প্রচার করতে হবে। শাহ আদিবাসী নেতাদের জাতীয় স্বীকৃতি তুলে ধরেন। বিরসা মুন্ডা জয়ন্তীকে জনজাতির গৌরব দিবস হিসেবে পালন এবং ভারতের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নির্বাচনকে উল্লেখ করেন। আদিবাসীদের জন্য কেন্দ্রীয় সরকারের কাজের খতিয়ান পেশ করতে গিয়ে অমিত শাহ উল্লেখ করেন 4 কোটির বেশি বাড়ি নির্মাণ, 11 কোটি পরিবারকে এলপিজি সিলিন্ডার বিতরণ এবং 15 কোটি পরিবারকে পাইপলাইনে জল সরবরাহ। শাহ এমন একটি ভবিষ্যতের কথা তুলে ধরেন যেখানে বাস্তবে তরুণরা চিকিৎসক, সরকারি কর্মচারী এবং বিভিন্ন ক্ষেত্রে পেশাদার হিসাবে আবির্ভূত হবে। হিংসার পরিবর্তে শিক্ষা এবং সুযোগের উপরে জোর দেওয়া হবে। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রী জানান, বিকাশ ভট্টাচার্যকে আইসোলেট করা উচিত। আপনাদের কাছে তো কোনো টার্মিনেশন লেটার পাননি, তাই যান, কাজে যান। সুপ্রিম কোর্ট না মানলেও পরে আমরা দেখব। সুপ্রিম কোর্টের কাছে যোগ্য অযোগ্যদের তালিকা জানতে চাইব। নিট নিয়ে অভিযোগ করেছিল, কিন্তু নিট বাতিল হয়নি, কিন্তু শুধু বাংলাকে টার্গেট করা হয়েছে। যোগ্যদের চাকরি যাতে যোগ্যরা ফিরে পায় তার জন্য সুপ্রিম কোর্টের কাছে গিয়ে তালিকা চাইব। 2 মাস লড়াই করলে 20 বছর লড়াই করতে হবে না। আমার কাছে কথা মানে কথা, আমি কথা দিলে তা রাখি। যোগ্যরা নিশ্চিন্তে থাকুন, ভরসা রাখুন। আপনারা সার্ভিসে যান, কাজ করুন। মনে রাখবেন, সুস্থ বাঘের থেকে আহত বাঘ আরও ভয়ঙ্কর। এই আঘাত আমরা ফিরিয়ে দেব। প্ররোচনায় পা দেবেন না, মা মাটি সরকার আপনাদের পাশে আছে। এছাড়াও মুখ্যমন্ত্রী জানান, চাকরিহারাদের শোকে আমরাও পাথর, এদিন বৈঠকের শুরুতে জানালেন মুখ্যমন্ত্রী। এছাড়াও মুখ্যমন্ত্রী জানান, আইনে বলা রয়েছে 10,000 অপরাধীকে ছাড় দেওয়া যেতে পারে, কিন্তু একজন নির্দোষেরও যেন শাস্তি না হয়। সিবিআইকে আমরা বলেছিলাম, বাছুন কে যোগ্য কে অযোগ্য। যার চাকরি কেড়ে নেয় তারা ধিক্কার। 2022 থেকে নোংরা খেলা শুরু করেছে। আমি তো চাকরি দিয়েছিলাম, একটা দুটো ভুল হয়েছে, ভুল করাটাও অধিকার। তোমরা ভুলটা ঠিক করে দাও। আদালতের অনুমতিতে হাওড়ায় অনুষ্ঠিত অঞ্জনী পুত্র সেনার রামনবমীর মিছিলে অংশগ্রহণ করলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।
নিশ্চিহ্ন মন্দির থেকে হাওড়া ময়দান পর্যন্ত এই মিছিল ঘিরে উন্মাদনা ছিল চরমে। মিছিল শেষে হুঙ্কার ছেড়ে সুকান্তবাবু বলেন, যারা রামনবমীর মিছিলে বাধা দেবে তাদের বুকের ওপর দিয়ে হেঁটে প্রতিবাদ মিছিল বের করবে প্রতিবার। হিংসা ছড়ানোর আশঙ্কায় হাওড়ায় এবার অঞ্জনীপুত্র সেনার রামনবমীর মিছিলের অনুমতি দেয়নি পুলিশ। অবশেষে অনুমতি চেয়ে আদালতে দ্বারস্থ হয়েছিল সংস্থা। আদালত জানিয়েছে 500 জন মিছিল করতে পারবে। মিছিলে ধাতুর তৈরি কোনো অস্ত্র নিয়ে হাঁটা যাবে না। রবিবার মিছিল ঘিরে চরম উন্মাদনা দেখা যায় রাম ভক্তদের মধ্যে। মিছিলের নেতৃত্ব দেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। জয় শ্রীরাম গর্জনে ভরে ওঠে চারিদিক। মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্তবাবু বলেন, গত রামনবমীর মিছিলে এখানে হামলা হয়েছিল। তারপর হাওড়ার হিন্দু সমাজ কোমর বেঁধেছিল যে তারা এবার শক্তি দিয়ে রামনবমীর মিছিল লড়বে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুলিশ মিছিল করতে দেওয়া হবে না। কাজীপাড়ার মধ্য দিয়ে রামনবমীর মিছিল না করতে দেওয়ার চেষ্টা করছিল। আদালতের নির্দেশে এখানে মিছিল হয়েছে। আর গতবার যারা পাথর মেরেছিল এবার তাদের বুকের উপর দিয়ে হেঁটে আমরা রামনবমী করেছি। প্রতিবার আমরা তাদের বুকের ওপর রামনবমী করব। যারা বাধা দেবে জানে। তৃণমূল রামনবমীর মিছিল নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে সুকান্তবাবু বলেন, আমরা তো দীর্ঘদিন ধরে রামনবমী পালন করি। তৃণমূল কেন রামনবমী পালন করছে তারাই বলতে পারবে। ওরা হয়তো হিন্দু ভোট চুরি করতে যাচ্ছে। আমরা তো প্রথম থেকেই হিন্দু। আই অ্যাম ম্যাড হিন্দু। চাকরি প্রার্থীদের মধ্যে এক অদ্ভুত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অনেকেই বেকারত্বের শিকার হলেও কিছু নির্দিষ্ট পরীক্ষার ফলাফলে যোগ্য প্রার্থীদের বাদ দেওয়া হয়েছে। এই নিয়ে দেশের চাকরি প্রার্থীদের ব্যাপক ক্ষোভ এবং অসন্তোষ প্রকাশ করেছেন। একে কেন্দ্রে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মঞ্চে উঠে চাকরিহারাদের প্রতিনিধি মেহবুব একটি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তার পরবর্তী পদক্ষেপ সম্পর্কে মেহবুব আরও বলেন, তারা সুপ্রিম কোর্টে যাওয়ার পরিকল্পনা করছেন। তারা মনে করেন এই ধরনের সিদ্ধান্ত গ্রহণের আগে আইনি সিদ্ধান্ত নেওয়া উচিত। দেশের সর্বোচ্চ আদালত তাদের সমস্যাগুলি শুনে তার একটি সুষ্ঠু সমাধান বের করবে বলে তারা আশা করছেন। তাদের আরও একটি দাবি ছিল, এই গোটা প্রক্রিয়া চলাকালীন কোনো চাকরিহারাকে চাকরি থেকে বরখাস্ত করা যাবে না। এমনকি নতুন কোনো পরীক্ষার বিজ্ঞপ্তিও প্রকাশ করা যাবে না। তাদের মতে নতুন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হলে এটি আরও বিভ্রান্তির সৃষ্টি করবে এবং যোগ্য চাকরিহারাদের অধিকার ক্ষুণ্ণ হবে। তাদের দাবি, চাকরি প্রার্থীদের জন্য ইতিবাচক পরিবেশ সৃষ্টি করা উচিত, যা তাদের আগামীতে আরও ভালোভাবে প্রস্তুত করতে পারেন। এই আন্দোলনের পিছনে রয়েছে এক দীর্ঘ ইতিহাস। চাকরিহারাদের দাবি, একদিকে যখন সরকারি চাকরির অভাব, অন্যদিকে প্রার্থীর যোগ্যতা উপেক্ষিত হচ্ছে, তখন তাদের প্রতি সরকারের দৃষ্টিভঙ্গি আরও মানবিক হওয়া উচিত। রাজনৈতিক দলের মঞ্চে এই বক্তব্যে উত্থাপিত দাবিগুলি দেশের সরকারি চাকরির ব্যবস্থার প্রতি একটি নতুন দৃষ্টিভঙ্গি সৃষ্টি করতে পারে। তারা আশা করছেন সরকার এই দাবিগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবং একটি সুষ্ঠু এবং ন্যায়সঙ্গত সমাধান প্রদান করবে। এছাড়াও সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে এইসব দাবি সঠিকভাবে সমাধান না হলে আগামীতে আরও বড় আন্দোলনের প্রস্তুতি নেওয়া যেতে পারে। এই দাবিগুলি শুধুমাত্র চাকরিহারাদের নয়, সমগ্র দেশের বেকার জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। একটা গেট পাস, আর তাতে লেখা আমরা যোগ্য। নেতাজি ইনডোর স্টেডিয়ামে প্রবেশের অনুমতিপত্র নাকি এটা? কিন্তু এই যোগ্যতার মাপকাঠি বা কি? জানা গিয়েছে সোমবারের বৈঠকের জন্য মোট 7,144 জন শিক্ষক যোগ্য লেখা গেট পাস দেওয়া হয়েছে। কে দিয়েছে, কারা দিয়েছে? এদিন ইনডোর স্টেডিয়ামে যখন যোগ্য শিক্ষকদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই আবহে বিধানসভার বাইরে দাঁড়িয়ে বড় দাবি করে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রশ্নের মুখে ফেলে দিলেন মুখ্যমন্ত্রীর বৈঠকে যাওয়া যোগ্য চাকরিহারাদেরও। তার কথায়, এরা কেউই প্রকৃত মেধাযুক্ত শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী নন। এরা 26-এ ভোট দিয়েছে, ভোট লুটের কাজও করেছে। ডায়মন্ড হারবারের ও টেন্টেডের শিক্ষা ও শিক্ষাকর্মীদের দিয়ে ভোট করানো হয়েছে। ওখানে 7 লক্ষ ভোট পাওয়া নিয়ে আমি তো আরটিআইও করেছিলাম, কিন্তু কেউ এখনো কোনো উত্তর মেলেনি। এবার আমি ভোটের আদালতে যাব। আদালতের রায়ের পর থেকে যখন যোগ্য অযোগ্যদের প্রকৃত সংখ্যা নিয়ে প্রশ্ন চড়ছে, সেই আবহে বিরোধী দলনেতার মুখে উঠে এলো এমন মন্তব্য। এমনকি সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে পর্যন্ত বিভাজনের ছবি দেখা গিয়েছে চাকরিহারাদের মধ্যে। রাজপথে যেমন একদিকে চাকরির ফেরতের দাবিতে সুর চড়িয়েছেন তারা, ঠিক তেমনভাবেই চিহ্নিত অযোগ্যদের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে অন্য চাকরিহারাদের। নেতাজি ইনডোর স্টেডিয়ামে চাকরিহারাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক ঘিরে রাজ্যে চরম রাজনৈতিক চাপানোত্তর। তৃণমূল সরকার এই উদ্যোগকে ভাঁওতাবাজি বলে কটাক্ষ করলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। আজ সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপবাবু সাফ জানান, এই বৈঠকে মুখ্যমন্ত্রী যা বলবেন সেটাই চূড়ান্ত। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্য সরকারের উপর দায়িত্ব বর্তেছে। তবে দিলীপ ঘোষ যে এই নিয়ে হতাশ, তার মন্তব্য, দুর্ভাগ্যজনকভাবে সেই সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে যারা চাকরি বেছেছে। এমন চোরকে যদি তদন্তের ভার দেওয়া হয়, সে কিভাবে সত্যি বলবে?
তিনি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রস্তাবের প্রসঙ্গ টেনে বলেন, বাইরের নিরপেক্ষ লোকেদের নিয়ে কমিটি হোক, যেমন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, বিচারপতি গঙ্গোপাধ্যায় তার সমস্ত তথ্যই বিশ্লেষণ করে আদালতে রিপোর্ট দিন, তবে প্রকৃত সমাধান সম্ভব। দিলীপ বাবুর অভিযোগ, মুখ্যমন্ত্রী আবার পিছনের দরজা দিয়ে ঘুরপথে টাকা নিয়ে চাকরি দেওয়ার রাস্তা তৈরি করছেন। যাদের চাকরি গেছে তাদের সঙ্গে সত্যিকারের সহানুভূতির বদলে রাজনৈতিক নাটক চলছে। মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে যোগ দিতে এদিন ভিড় জমিয়েছেন হাজার হাজার চাকরিচ্যুত, কিন্তু সকাল থেকেই উত্তেজনা ছড়ায় যোগ্য ও অযোগ্য প্রার্থীদের মধ্যে। একসময় দুই পক্ষের মধ্যে বচসা থেকে হাতাহাতিতে রূপ নেয় পরিস্থিতি। হস্তক্ষেপ করে পরিস্থিতি সামাল দিতে হয় পুলিশকে। গত শুক্রবার সুপ্রিম কোর্টের রায়ে রাজ্যের প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়। এরপর মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, বঞ্চিতদের পাশে দাঁড়িয়ে তিনি নিজে বৈঠকে বসবেন। তবে সেই সভা এখন রাজনীতির তুঙ্গে। রাতারাতি চাকরি হারিয়েছেন, দিশা বলতে এখন একটাই। প্রায় 26,000 চাকরি হারা শিক্ষক তাকিয়েছিলেন রাজ্য সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে। বিশেষত সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কর্মহীন শিক্ষকদের সমাবেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শুনতে অধীর আগ্রহী ছিলেন যোগ্য শিক্ষকরা। 2016 সালে শিক্ষক নিয়োগ প্যানেল অসাংবিধানিক প্রাতিষ্ঠানিক দুর্নীতি বলে বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। তাতেই রাতারাতি চাকরি হারিয়েছেন প্রায় 26,000 শিক্ষক। এর মধ্যে তালিকায় রয়েছেন প্রায় 7,000 অযোগ্য শিক্ষক। বাকিরা সকলেই যোগ্য বলে তালিকা দেওয়া হয়েছিল এসএসসির তরফে। সুপ্রিম কোর্ট আর যোগ্য অযোগ্য বাছাই না করেই প্যানেল বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বলে মুখ্যমন্ত্রী সোমবার অভিযোগ তুললেন। আর তা নিয়েই ঘোর সংশয়, যোগ্যদের চাকরি কেন বাতিল হবে এই প্রশ্ন উঠতে শুরু করে। তাদের দিশা দেখাতেই এদিন নেতাজি ইন্ডোরের সমাবেশে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে সর্বতোভাবে যোগ্যদের পাশে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, আপনাদের শোকে আমরাও পাথর, আমরা হৃদয়হীন নই, দায় ঝেড়ে ফেলতে পারি না, ভিক্ষা করে আপনাদের খেতে হবে না, স্বেচ্ছায় কাজ করুন, কেউ বারণ করবে না। যতদিন না সুপ্রিম কোর্ট যোগ্যদের তালিকা দিচ্ছে, যতদিন না নোটিশ পাচ্ছেন, ততদিন বাচ্চাদের পড়ান। তার আরও বক্তব্য, আমার প্রতিশ্রুতি, যোগ্যদের চাকরি কারোর কেড়ে নিতে দেব না। শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার জন্য চক্রান্ত চলছে। যারা ভালো ফলাফল করে এসেছে তাদের সবাইকে শীর্ষ আদালত চোর বলছেন, এটা হয়? রায়ের পিছনে কোনো খেলা নেই তো? বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদবে না, তা আমরা আশা করি। আসলে সুপ্রিম কোর্ট 3রা এপ্রিল যে রায় শুনিয়েছে তাতে বেশ কিছু অস্পষ্টতা রয়ে গিয়েছে। তা উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানান, আমরা সুপ্রিম কোর্টের কাছে তালিকা আমাদের হাতে তুলে দেওয়ার জন্য বলবো, ব্যাখ্যা চাইব, যোগ্য প্রার্থীদের কি করা হবে আশা করছি তাদের চাকরি না কেড়ে নেওয়ার কাজের সুযোগ দেওয়া হবে। যদি তা না হয় তাহলে আমাদের বিকল্প ভাবনা রয়েছে। শিক্ষা দপ্তরকে বলেছি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে। অযোগ্যদের উদ্দেশ্যে তার বক্তব্য, আগে যোগ্য চাকরিহারাদের জন্য ব্যবস্থা করি, তবে কেউ অযোগ্য প্রমাণিত হলে কিছু করার নেই। 2011 সালে ক্ষমতায় আসার পর থেকে টানা তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রীর আসনে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2021-এর বিধানসভা নির্বাচনে বিজেপি জয় নিয়ে যতই আত্মবিশ্বাসী থাকুক না কেন, গেরুয়া শিবিরের স্বপ্ন অধরাই থেকে যায়। আর সেই প্রেক্ষিতেই এবার বিজেপির আশা একেবারে জলাঞ্জলি দিলেন তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। রবিবার উত্তর কলকাতার উল্টোডাঙ্গায় এক মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি বললেন, সংসদে ওয়াকফ বিল নিয়ে আলোচনা চলাকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, বাংলায় এবার পদ্ম ফুটবে। কিন্তু তা হবে না। বাংলার মাটি তৃণমূলের এবং এখানকার মানুষ জানে তাদের পাশে কে আছেন, কে থাকেন। তিনি আরও বলেন, 2026-এর বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় ফের মুখ্যমন্ত্রী হবেন। তৃণমূল পাবে 250-এরও বেশি আসন। বিজেপির বিরুদ্ধে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করার অভিযোগ তুলে সুদীপ বলেন, ওরা ধর্মের রাজনীতি করে, এটা এখন সবাই জানে, কিন্তু পশ্চিমবঙ্গে এবার সেটা আরও প্রকট হয়েছে। তবে বাংলার মানুষ বিভ্রান্ত হবেন না, কারণ এখানে তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ম নিরপেক্ষতার প্রতীক। সুদীপ বন্দ্যোপাধ্যায় এদিন দাবি করেন, তৃণমূল কংগ্রেসের শিকড় এতটাই গভীরভাবে বাংলার মাটি প্রথিত যে কোনো বহিরাগত শক্তি সেটিকে সহজে উপড়ে ফেলতে পারবে না। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন জীবিত থাকবেন বাংলার মুখ্যমন্ত্রী তিনিই থাকবেন, তবে ভবিষ্যতের নেতৃত্বের প্রশ্নে কিছুটা কৌশলী তিনি। পরবর্তী উত্তরসূরি সম্পর্কে জিজ্ঞেস করা হলে বলেন, উনি যতদিন থাকবেন তিনিই নেতৃত্ব দেবেন, আসলে দলই মনোনীত করবে কে আসবেন। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।